শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি একটু ডিফারেন্ট। আজকে আমরা শিখব কিভাবে একটা বাংলা বাক্যকে সহজেই ইংরেজিতে রূপান্তরিত করা যায়। তো তার আগে কয়েকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে। বাংলা বাক্যটাকে তুমি সর্বপ্রথম যতগুলো অংশ রয়েছে প্রত্যেকটা অংশকে প্রশ্ন করে দেখবা এখানে কয়টা অংশ আছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, আসিফ আসিফ প্রতিদিন সকালে পার্কে হাঁটে। যদি আমি লাস্টে পাইলাম কি হাঁটে, কে হাঁটে? আসিফ। কখন হাঁটে? প্রতিদিন সকালে। কোথায় হাঁটে? পার্কে। কি করে হাঁটে? এই যে আমি নাম্বারগুলো পাইলাম, যতগুলো প্রশ্ন উত্তর ততগুলো নাম্বার। এর মধ্যে আমাকে যেটা মাথায় রাখতে হবে, কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট বা ব্যক্তিবাচক সাবজেক্ট পাওয়া যায়, সেক্ষেত্রে ওইটা হচ্ছে 1 নাম্বার। অথবা কাজটি যে করে সে হচ্ছে 1, অথবা যার সম্পর্কে আমরা কথা বলি সে হচ্ছে 1। সো একটা তোমাকে মাথায় রাখতে হবে, এক তোমাকে আলাদা করে চিহ্নিত করতে হবে, এবং ওই বাক্যের মধ্যে তোমাকে ভার্বটা খুঁজে বের করতে হবে। আমরা জানি কোনো কিছু করা হচ্ছে, ভার্ব করা, যাওয়া, খাওয়া, এগুলো হচ্ছে ভার্ব। ভার্বটাকে তোমাকে মাথায় রাখতে হবে। এছাড়া বাকি যত নাম্বার রয়েছে, মানে যত প্রশ্নের উত্তর আছে, প্রত্যেকটাকে তুমি আলাদা করে নাম্বার দিতে পারবা। তো তোমাকে মাথায় রাখতে হবে, তুমি যখন ইংরেজি করবা, বাংলা থেকে ইংরেজি করবা, যেমন আমরা বাংলা উত্তর পেয়েছি 5টা, 1 2 3 4 5। তুমি প্রথমে 1 নিবা সাবজেক্টটাকে, তারপরে সর্বশেষ নাম্বার ভার্বটাকে, তারপর উল্টা দিক থেকে যদি 5 হয়, 5-এর আগে আছে 4, তার আগে আছে 3, তারপরে 2। সো উত্তরটা কিভাবে করলাম? 1 5 4 3 2। এভাবে যদি সাজাই তাহলে তুমি সহজে ইংরেজি করতে পারবে। যেমন আমি লিখেছি বাংলা বাক্যের সূত্র ছিল 1 2 3 4 5 6। ইংরেজি করার সময় প্রথমে তোমাকে 1 নিতে হবে, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2। অর্থাৎ উল্টা দিক থেকে আসবে। 1 ঠিক রাখবা, তারপর উল্টা দিক থেকে আসবা, ইনশাআল্লাহ সহজেই তুমি বাংলা বাক্যকে ইংরেজি করতে পারবা। তবে শর্ত হচ্ছে যদি সাবজেক্ট না থাকে, মানে 1 না থাকে, তাহলে কি করবা? সেই ক্ষেত্রে আমি একটা ক্লাস অলরেডি করেছি, ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ সূচনাকারী ইট এবং সূচনাকারী দেয়ার, যেগুলোকে সূচনাকারী ইন্ট্রোডাক্টরি সাবজেক্টও বলা হয়। তো অল্প কয়েক মিনিটের ক্লাস, ওইটা দেখলে তোমরা সাবজেক্ট না থাকলে কিভাবে ইংরেজি করতে পারবা বা সাবজেক্ট আনবা সেটা শিখে যাবা। পাশাপাশি যদি কোনো বাংলা বাক্যে ভার্ব না থাকে, সেই ক্ষেত্রে এটা খুব সহজেই তুমি মনে রাখতে পারবা। কোনো বাংলা বাক্যে যদি ভার্ব না থাকে, তোমাকে সাবজেক্টের পরে অর্থাৎ 1-এর পরে এমিজার ব্যবহার করতে হবে ওই সাবজেক্ট এবং পার্সন অনুসারে। যেমন আমি যদি উদাহরণ দিই, সে একজন শিক্ষার্থী, তাহলে সে ইংরেজি হি, একজন শিক্ষার্থী। আ স্টুডেন্ট অর আ লার্নার, এখানে দেখো ভার্ব নাই, সে একজন শিক্ষার্থী। ভার্ব যেহেতু নাই, আমাকে কি করতে হয়? হি ইজ ব্যবহার করতে হয়, কারণ হির সাথে ইজ বসে। এই যে বাংলা বাক্যে ভার্ব নাই, তখনই আমাকে কি করতে হবে? এম ইজ আর থেকে সাবজেক্ট এবং পার্সন অনুসারে একটা ব্যবহার করতে হবে। সো অতটুকু মাথায় রাখলে ইনশাআল্লাহ বাংলা বাক্যকে সহজে ইংরেজি করতে পারবা। সো চলো এখানে আমরা শুরু করি। আমরা আজকের যে লেসনটি ট্রান্সলেশন করব, সেটি আমরা একটা টপিক সিলেক্ট করেছি, কোভিড-19 অথবা করোনা ভাইরাস নিয়ে। তো এটা যদি তোমরা ভালোভাবে দেখো, তোমরা একটা প্যারাগ্রাফও লিখতে পারবা, অথবা ডায়ালগ, অথবা ইমেল, অথবা এই জাতীয় যে কোনো কিছু তোমরা করোনা ভাইরাসের উপরে লিখতে পারবা সহজেই। সো চলো আজকে ক্লাসটি শুরু করি। করোনা ভাইরাস, যেটিকে সাধারণভাবে কোভিড-19 বলা হয়, একটি সংক্রামক রোগ। একটু খেয়াল করলে দেখবা করোনা ভাইরাসের সাথে আসলে মিলছে। করোনা ভাইরাস একটি সংক্রামক রোগ, তাহলে এটা একটা তথ্যপূর্ণ সেন্টেন্স। যেমন সেন্টেন্স কাকে বলে? একটি শব্দ অথবা কতগুলো শব্দ পাশাপাশি বসে মনে বা পরিষ্কার রূপে প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। সো করোনা ভাইরাস একটি সংক্রামক রোগ, এটা একটা সেন্টেন্স। যেটিকে সাধারণভাবে কোভিড-19 বলা হয়, এটা আরো একটা সেন্টেন্স। সো এখানে দুইটা তথ্য আসছে, করোনা ভাইরাস একটি সংক্রামক রোগ, যেটিকে সাধারণভাবে কোভিড-19 বলা হয়। দুইটা সেন্টেন্স এখানে যুক্ত হয়েছে একটা কনজাংশন দ্বারা। সো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স কনজাংশন দ্বারা যোগ হয় এবং কম্পাউন্ড সেন্টেন্স কনজাংশন দ্বারা যোগ হয়। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, একটা সেন্টেন্সে আমরা জানি দুইটা পার্ট থাকে, সাবজেক্ট এবং প্রেডিকেট। মানে সাবজেক্ট ছাড়া বাকি যেই পুরো অংশটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝখানে আমরা চাইলে একটা নতুন আরেকটা সেন্টেন্স অর্থাৎ আরেকটা ক্লজ ব্যবহার করতে পারি। আসলে অ্যাকচুয়ালি এগুলো আলাদা আলাদা সেন্টেন্স ছিল, যখন দুইটা সেন্টেন্স একসাথে যোগ হয়ে গেছে তখন এগুলোর নাম হয়ে গেছে ক্লজ অর্থাৎ বাক্যাংশ। সো দুইটা ক্লজ আমরা কনজাংশন দ্বারা যুক্ত করি, সেই ক্ষেত্রে আমি আবার বলছি সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝখানে দ্বিতীয় ক্লজটি বসতে পারে। সো এই সেন্টেন্সে দেখো করোনা ভাইরাস সাবজেক্ট, একটি সংক্রামক রোগ, এটা হচ্ছে প্রেডিকেট। এই সাবজেক্ট এবং প্রেডিকেটের মাঝখানে কিন্তু আরেকটা ক্লজ ব্যবহার হয়েছে। সো প্রথমে আমরা এই সেন্টেন্সটাকে করি, একটি করোনা ভাইরাস একটি সংক্রামক রোগ। আমি প্রশ্ন করি কি একটি সংক্রামক রোগ? তোর উত্তর আসছে করোনা ভাইরাস। অথবা কথা বলতেছি কার সম্পর্কে? করোনা ভাইরাস সম্পর্কে। সো এটা হচ্ছে 1,
কারণ আমরা জানি কে দ্বারা প্রশ্নকালে পাওয়া যায় ব্যক্তিবাচক সাবজেক্ট, আর কি দ্বারা প্রশ্নকালে পাওয়া যায় বস্তুবাচক সাবজেক্ট। যেহেতু এখানে বস্তুবাচক করোনা ভাইরাস, সো অবশ্যই আমরা কি দ্বারা প্রশ্ন করে 1 নাম্বারটি পেয়েছি। সো তো করোনা ভাইরাস কি? উত্তর আসছে একটি সংক্রামক রোগ। সো এখানে দুইটা প্রশ্নের উত্তর, কি সংক্রামক রোগ? করোনা ভাইরাস। করোনা ভাইরাস কি? একটি সংক্রামক রোগ। দুইটা উত্তর। সো নাম্বার হয়েছে 1, নাম্বার হয়েছে 2। সো আমাদের কথা হচ্ছে আমরা যখন 1 পেয়েছি তাহলে প্রথমে আমরা 1 ব্যবহার করলাম, 1 করোনা ভাইরাস, তারপরে লিখলাম একটি সংক্রামক রোগ। এখানে কিন্তু ভার্ব নাই। তো আমরা বলেছি যখন ভার্ব থাকবে না, যেমন সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট, এখানে অতিরিক্ত ইজ ব্যবহার করা হয়েছে। সো এই সেন্টেন্সে আমরা যেহেতু করোনা ভাইরাস থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। তারপরে 2, একটি সংক্রামক রোগ। একটি মানে এন, সংক্রামক মানে ইনফেকশাস, রোগ মানে ডিজিজ, এন ইনফেকশাস ডিজিজ। এন ব্যবহার করার কারণ হচ্ছে এখানে ভাওয়েল সাউন্ড রয়েছে, এই জন্য আমরা এন ব্যবহার করেছি। সো আশা করি বুঝতে পারছো এই লাইনটা। যেটিকে সাধারণভাবে কোভিড-19 বলা হয়। সো যেটি দ্বারা এখানে কনজাংশন, যেটিকে সাধারণভাবে কোভিড-19 বলা হয়। যেটি বলতে কোনটিকে? করোনা ভাইরাসকে। সেটা হচ্ছে 1 কিভাবে? সাধারণভাবে। 2 কি বলা হয়? কোভিড-19 বলা হয়। 3 আর কি করা হয়? বলা হয়। 4। সো এখানে নাম্বার পেয়েছি 1 2 3 4। তো আমরা যদি প্রথমে আমরা কত বসাবো? 1। সো 1 হচ্ছে হুইচ, ওই যে বললাম দ্বিতীয় ক্লোজ ব্যবহার করছি, হুইচ দ্বিতীয় সেন্টেন্স ব্যবহার করছি, হুইচ। তারপরে বলা হয়, আমরা জানি বলা হয় এটা প্যাসিভ ভয়েস, কারো দ্বারা বলা হয় প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস মানে এমিটারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, যদি এটা প্রেজেন্ট ডিফিনিট হয় তাহলে ইজ কল বলা হয়, ইজ কল বলা হয়। আমরা জানি কল মানে ডাকা বা বলা, তাহলে প্যাসিভ ভয়েস ইজের পরে ভার্বে ইজ কল বলা হয়। কি বলা হয়? কোভিড-19, কোভিড-19। সাধারণভাবে মানে কমনলি অথবা জেনারেলি আমরা পরে ব্যবহার করতে পারতাম, কিন্তু এখন আমরা ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে। আমরা জানি কমনলি এটা হচ্ছে অ্যাডভার্ব, কমন শব্দটা অ্যাডজেক্টিভ, আর আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে যখন অ্যালয় যোগ হয় সেটা হয়ে যায় অ্যাডভার্ব। অথবা কিভাবে প্রশ্নের উত্তর যে আসে সেটাও কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোথায় বসে? আমরা অ্যাডভার্বের একটা ক্লাস করেছি, অর্থাৎ অ্যাডভার্ব অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে ব্যবহার করা যায়, যেটা উত্তম একটা জায়গা। সো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব মূল ভার্ব আছে, সো এখানে আমরা অ্যাডভার্বটা ব্যবহার করলাম সেন্টেন্সের শ্রুতিমধুরতার জন্য অথবা সৌন্দর্যের জন্য। তোমরা চাইলে এটা শেষেও ব্যবহার করতে পারবো, কোনো প্রবলেম নেই। সো যাই হোক, আমরা এইভাবে করতে পারি। এরপরে সেন্টেন্সে দেখো, ইহা মানবের শ্বসনতন্ত্রে অসুস্থতার কারণ হয়ে থাকে। ইহা কি? করোনা ভাইরাস। কি অসুস্থতার কারণ হয়ে থাকে? করোনা ভাইরাস। প্রশ্ন করলে 1 পাওয়া গেল। মানবের শ্বসনতন্ত্রে কোথায় অসুস্থতার কারণ হয়ে থাকে? মানবের শ্বসনতন্ত্রে। চাইলে একসাথে এটা আলাদা করতে পারতাম, এটাকে আলাদা করতে পারতাম, আমি একসাথে নিলাম। কোথায়? মানবের শ্বসনতন্ত্রে, মানে কোথায় এটা আক্রমণটা করে? মানবের শ্বসনতন্ত্রে। 2 কিসের কারণ হয়ে থাকে? অসুস্থতা। 3 কি হয়ে থাকে? কারণ থাকে। 4 সো এখনো আমরা কি পেলাম? 4টা প্রশ্ন উত্তর পেলাম। যদি আমরা 1 পেয়েছি, ইহা মানে ইট, কারণ থাকে 4 হচ্ছে কজ। আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার অবশ্যই ভার্ব স্টার যুক্ত হয়েছে প্রেজেন্ট ডিফিনিটের নিয়ম অনুযায়ী, ইট কজেস। তো 3 নাম্বার তো অসুস্থতা মানে ইলনেস, ইট কজেস ইলনেস। শ্বসনতন্ত্র, মানবের শ্বসনতন্ত্রে। তোমাকে মনে রাখতে হবে যখন এরকম কোন শব্দ থাকবে, অর্থাৎ কোন শব্দের সাথে র বা এর তারপরে আবার নাউন থাকবে, যেমন ধরো 10ম শ্রেণীর শিক্ষার্থী। তো দশম শ্রেণীর শিক্ষার্থী, দুইটা শব্দ। 10ম শ্রেণীর শিক্ষার্থী, আগে শিক্ষার্থী ইংরেজি হবে আর পরে আসবে 10ম শ্রেণীর। অর্থাৎ যখনই কোনো নাউনের সাথে র অথবা এর যোগ হবে আর পরে নাউন থাকবে, তাহলে পরের নাউনটা আগে ইংরেজি করতে হবে, আর ওই যেই নাউনটার সাথে র বা এর আছে সেটা পরে দেয়া ইংরেজি হবে। সো এখানে যদি আমরা খেয়াল করি, শ্বসনতন্ত্র ইংরেজি কি? শ্বসনতন্ত্র ইংরেজি হচ্ছে দা রেসপিরেটরি সিস্টেম। শ্বসনতন্ত্র ইংরেজি হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেম মানে শ্বসনতন্ত্র। যেহেতু আমি বলছি শ্বসনতন্ত্রে একটা একার যোগ হয়েছে, আমরা জানি একারটা হচ্ছে সপ্তমী বিভক্তি। আমরা বলছিলাম সপ্তমী বিভক্তি হচ্ছে ইন, এট, টু, ইনটু। সো এখানে কোন কিছুর মধ্যে বুঝলে আমরা ইনটা ব্যবহার করব। সো শ্বসনতন্ত্রের মধ্যে বোঝাচ্ছে। সো ইন দা রেসপিরেটরি সিস্টেম। এবার আসো মানবের। আমরা জানি মানব মানে হিউম্যান, মানবের অফ হিউম্যান মানে রবের থাকলে অবশ্যই তার আগে অফ বসবে। সুপার হচ্ছে ইন দা রেসপিরেটরি সিস্টেম অফ হিউম্যান। আশা করি বুঝতে পেরেছো। পরের লাইনে চলে যাই। ইহা একটি নতুন ভাইরাস যেটি মারাত্মকভাবে সারা পৃথিবীকে প্রভাবিত করছে। এখানেও দুইটা সেন্টেন্স, ইহা একটি নতুন ভাইরাস। তাহলে কে একটি নতুন ভাইরাস বা কি একটি নতুন ভাইরাস? ইহা মানে করোনা ভাইরাস। ইহা মানে এখানে করোনা ভাইরাসকে বোঝানো হচ্ছে। তাহলে করোনা ভাইরাস কি বা ইহা কি? একটি নতুন ভাইরাস। এখানে দুইটা প্রশ্নের উত্তর আসছে 1 এবং 2। আমি যখন ইংরেজি করব, যেমন এটা একটা সেন্টেন্স, ওইটা আরেকটা সেন্টেন্স যেটি দ্বারা যোগ হয়েছে কন্ডিশন দ্বারা। তো এই সেন্টেন্সটাকে আমরা আগে করি। ইহা মানে ইট, আমরা দেখছি এখানে ভাইরাস, একটি নতুন ভাইরাস। এখানে ভার্ব ব্যবহার করা হয় নাই, ভার্ব নাই, কোনো কাজই কথা বলা হয় না, এখানে তো ভার্ব আসার প্রশ্নই নাই। সো আমরা বলছিলাম যখন ভার্ব থাকবে না তখনই একের পরে
এমিজার ব্যবহার করব। যেহেতু ইট সিঙ্গুলার তাহলে অবশ্যই আমরা যদি ইটের সাথে ইজ বসে, ইট ইজ একটি নতুন ভাইরাস, আ নিউ ভাইরাস। তাহলে ইট ইজ আ নিউ ভাইরাস, যেটি, যেটি মানে হুইচ অথবা দ্যাট। এক, কোনটি মানব প্রভাবিত করছে, যেটি মানে করোনা ভাইরাসটি। এক, কিভাবে প্রভাবিত করছে, মারাত্মকভাবে। দুই, কোথায় প্রভাবিত করছে, সারা পৃথিবীতে কি করছে, প্রভাবিত করছে। সো এখানে 1 2 3 4টা প্রশ্নের উত্তর পেয়েছি। আমি প্রথমে এক নেব, যেটি মানে দ্যাট প্রভাবিত করছে, হচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, করছে। সেটা আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অবশ্যই এমিজার পরে ভার্বের সাথে আইএনজি। আমরা বলেছিলাম কন্টিনিউয়াস মানেই হাত, হাত আমাদের দুইটা ভার্ব, বি ভার্ব, ভার্বের সাথে আইএনজি। সো ইজ হচ্ছে বি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি। সো দ্যাট ইজ ইম্প্যাক্টিং, যেটি প্রভাবিত করছে। ইম্প্যাক্ট মানে প্রভাব, প্রভাবিত করা, ইম্প্যাক্ট অবশ্যই ইজের পরে ভার্বের সাথে আইএনজি। ইম্প্যাক্টিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভয়েসে। দ্যাট ইজ ইম্প্যাক্টিং প্রভাবিত করছে সারা পৃথিবীতে, দা হোল ওয়ার্ল্ড। সারা পৃথিবী মানে দা হোল ওয়ার্ল্ড, মারাত্মকভাবে ব্যাডলি। তবে তোমরা চাইলে ব্যাডলিটা মারাত্মকভাবে, কিভাবে মারাত্মকভাবে, ব্যাড ভার্ব, তোমরা চাইলে কিন্তু ইজ ব্যাডলি ইম্প্যাক্টিং এই ব্যাডলি শব্দটা এখানেও ব্যবহার করতে পারতা, অথবা শেষে ব্যবহার করাতেও কোনো প্রবলেম নেই, যেটা আমরা এখানে দেখেছিলাম। সাধারণভাবে আমরা চাইলে শেষেও ব্যবহার করতে পারতাম, অক্সিলারি ভার্ব এবং মূল্যের মাঝখানেও ব্যবহার করা যায়। সো অক্সিলারি ভার্ব মূল্যের ব্যবহার করাটা উত্তম। তুমি যদি এখানে করো, এটাও করতে পারো, আমি দুইভাবে দেখিয়েছি। সো এভাবেও করতে পারো, আবার এখানে ব্যাডলি ব্যবহার করেও করতে পারো। পরের সেন্টেন্সে যাচ্ছি, ইহা ব্যক্তি থেকে ব্যক্তির সংস্পর্শের মাধ্যমে ছড়াচ্ছে। তাহলে আমরা যদি কি ছড়াচ্ছে, ইহা কোথায় ছড়াচ্ছে, ব্যক্তি থেকে ব্যক্তির। কিভাবে ছড়াচ্ছে, সংস্পর্শের মাধ্যমে। কিভাবে ছড়াচ্ছে, সংস্পর্শের মাধ্যমে। কি করছে, ছড়াচ্ছে। সো 1 2 3 4 চারটা প্রশ্নের উত্তর পাওয়া গেল। তো আমি প্রথমে এক নিচ্ছি, ইহা ইট ছড়াচ্ছে। আমরা জানি ছড়াচ্ছে মানে ছড়াচ্ছে, হচ্ছে, কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস মানে হাত, বি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি। সো বি ভার্বের কাজ হচ্ছে এমিজার থেকে ইজ, হি, ইট ইজ। ছড়ানো মানে স্প্রেড, যদি ইজের পরে ভার্বের আইএনজি যোগ হবে, স্প্রেডিং, ইট ইজ স্প্রেডিং। ছড়াচ্ছে সংস্পর্শের মাধ্যমে, থ্রু কন্টাক্ট। আমরা জানি কন্টাক্ট মানে স্পর্শ, আর কন্টাক্টের মাধ্যমে, মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে বুঝাইতে সেক্ষেত্রে আমরা থ্রু প্রেপোজিশনটা ব্যবহার করি। থ্রু কন্টাক্ট মানে স্পর্শের মাধ্যমে বা স্পর্শের দ্বারা। ব্যক্তি থেকে ব্যক্তি, ফ্রম পারসন টু পারসন। সো আমরা ব্যবহার করলাম এক, একের পরে ব্যবহার করলাম 4, তারপরে সংস্পর্শের মাধ্যমে থ্রু কন্টাক্ট 3, তারপরে 2, ব্যক্তি থেকে ব্যক্তির অর্থাৎ ফ্রম পারসন টু পারসন। খুব সহজে আমরা ইংরেজি করতে পারলাম নাম্বারিং দিয়ে। তারপরে সাথে দেখো, কোভিড-19 চীনের শহর উহানে ডিসেম্বর 2019-এ সর্বপ্রথম শনাক্ত হয়েছিল। তাহলে আমি যদি বলি কি শনাক্ত হয়েছিল, উত্তর আসছে কোভিড-19। যদি প্রশ্ন করি কোথায় শনাক্ত হয়েছিল, চীনের শহর উহানে। আমি যদি বলি কখন শনাক্ত হয়েছিল, ডিসেম্বর 2019-এ। সর্বপ্রথম কি হয়েছিল, শনাক্ত ছিল। কখন শনাক্ত ছিল, এটা সর্বপ্রথম মানে কোন স্টেপে, সর্বপ্রথম স্টেপে। সো এখানেও আমরা আরেকটা নাম্বার পেলাম। সো 1 2 3 4 5। সো আমাদের কথা ছিল, যেহেতু এখানে 5টা পেয়েছি, প্রথমে 1 তারপরে 5। প্রথমে 1 হচ্ছে কোভিড-19, তারপরে আমি ব্যবহার করব শনাক্ত করা হয়েছিল। তাহলে কোভিড-19টা কার দ্বারা শনাক্ত করা হয়েছিল, তাহলে অবশ্যই এটা প্যাসিভ ভয়েস। সো প্যাসিভ ভয়েস মানে যেহেতু পাস্টের কথা বলা হচ্ছে, প্যাসিভ ভয়েসের পাস্ট হচ্ছে ওয়াজ, ওয়্যার, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। যেহেতু ইটের সাথে কোভিড-19 একটা সিঙ্গুলার, এজন্য ওয়াজ, এরপরে শনাক্ত হয়েছিল। আমরা জানি শনাক্ত মানে আইডেন্টিফাই, তো আইডেন্টিফাই এর পাস্ট পার্টিসিপল হচ্ছে আইডেন্টিফাইড। তাহলে ইট ওয়াজ আইডেন্টিফাইড। ওই যে সর্বপ্রথম, কখন সর্বপ্রথম, আমরা জানি কখন, কোথায়, কিভাবে, প্রশ্নের উত্তর হচ্ছে অ্যাডভার্ব। একটা শব্দে যখন আসবে এটা শুধুই অ্যাডভার্ব, আর একাধিক শব্দে আসবে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এখানে অ্যাডভার্ব বসছে, আমরা বলি অক্সিলারি ভার্ব এবং মূল মাঝখানে অ্যাডভার্ব বসে, যেটা আমরা এখানে দেখেছি, যেটা আমরা দেখেছি আমরা মারাত্মকভাবে এখানে দেখেছি, এবং আমরা দেখলাম সর্বপ্রথম এখানে কখন, কখনের উত্তর আসছে এখানে। সো এখানে ইট ওয়াজ আইডেন্টিফাইড ফার্স্টলি, এটা আমরা এখানেও দিতে পারি, এই অর্থাৎ এই 4 নাম্বারটা আমরা এখানে যোগ করে দিতে পারি, অথবা 5 এর পরে এখানে দিতে পারতাম। এই কোভিড-19 ওয়াজ আইডেন্টিফাইড ফার্স্টলি, এখানে বেস্ট, সো আমরা এখানে দিলাম। তাহলে কোভিড-19 ওয়াজ ফার্স্টলি আইডেন্টিফাইড, তো এখানে চলে আসলো 5 এবং 4, ফার্স্টলি আইডেন্টিফাইড। এবার আসো ডিসেম্বর 2019 সালে, ডিসেম্বর 2019, যেহেতু 19 সালে একা রয়েছে, তাহলে একটা প্রেপোজিশন আসবে 19 সালের মধ্যে, তাহলে ইন ডিসেম্বর 2019। কোথায়, এই উহানের, চীনের শহর উহানে। তাহলে চীনের শহর উহান, উহান মানে উহান, উহানে ইন উহান, তারপরে চীনের শহর, দা সিটি অফ চায়না, দা সিটি অফ চায়না। আমরা জানি শহর মানে সিটি, আর চীন মানে চায়না। ওই যে বলছিলাম শহরটা আগে আসবে, আর চীনের সাথে রবের আছে, এটা চলে যাবে পরে। সো দা সিটি অফ চায়না। সো আমরা শিখে ফেললাম কিভাবে একটা বাংলা বাক্যকে সহজ ইংরেজি করা যায়। তোমরা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ পরের স্টেপে কোভিড-19 সম্পর্কে বাকি যে তথ্যগুলো আছে সেগুলোও আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তাতে করে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, এবং তোমরা কিভাবে শিখে যাবে কিভাবে বাংলা বাক্যকে সহজ ইংরেজিতে রূপান্তর করা যায়।
আনটিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।